দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা কিভাবে এগিয়ে আসছে এবং তারা ঢাকা ভার্সিটি কিন্তু একবার উত্তাল করে ফেলে। কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা দেশ বাঁচাবে, যা বললেন আব্দুন নূর তুষার। মঞ্চে বসায় এনসিপির নেতার উপর হামলা। সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, মন্তব্য ফয়জুল করিমের। কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 50। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চলুন দেখে আসি সিলেটের পাথরকে কেন্দ্র করে আমাদের সেনাপ্রধান কি বললেন। ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মঞ্চে বসায় এনসিপির নেতার উপর হামলা। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাদের মঞ্চে না বসিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা আশরাফ শেখকে মঞ্চে বসানোকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতার উপর হামলা করে। তাকে বাঁচাতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে গেলে তিনিও তোপের মুখে পড়েন। মঙ্গলবার বিকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাত্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। মঞ্চে এনসিপির নেতা এবং মঞ্চের সামনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়ে চরম হট্টগোল সৃষ্টি করে। পরে এনসিপির নেতাকে মঞ্চ থেকে নামিয়ে হামলা করা হয়। তাকে বাঁচাতে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান এগিয়ে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। তবে বিএনপি নেতাকর্মীরা অপমান বোধ করে উপজেলা এনসিপির আহ্বায়ক ও সমন্বয়ক মোহাম্মদ আশরাফ শেখের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতার। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার ব্যবহার হবে না, প্রত্যেকটা মানুষ তার ভোট দেওয়ার রায় ব্যবহার করতে পারবে, সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে, সমস্ত জনগণের সংসদ হবে, যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ ও নীতির মানুষ থাকবে, তাদের বক্তব্য তুলে ধরতে পারবে, এজন্য পিআর সিস্টেমে নির্বাচন চাই। আজ মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শোলাকিয়া এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের 3 দফা দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের আয়োজন করে। কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, এখন সেখানে ধুধু মাঠ। পাথর খেকোদের ছোবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা। ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার। মঙ্গলবার দিবাগত রাত 1:26 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন, কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ। স্থানীয় সূত্র বলছে, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত 2 সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত। কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 50। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে 2 দফায় মারামারি সংগঠিত হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 50 জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গেল 11ই আগস্ট সন্ধ্যায় জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় 4 নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য সভা আহ্বান করা হয়। এক পর্যায়ে কমিটির পদ নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। মারামারির ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয় পক্ষের আনুমানিক শতাধিক লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে 50 জন আহত হয়। 935 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 2 জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে 55 থেকে 66 হাজারটি সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে 935 কোটি 71 লাখ 56 হাজার টাকা।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে ৫৫ থেকে ৬৬,০০০টি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় ২টি জাহাজ ও আনুষঙ্গিক সেবা কেনার জন্য এক ধাপ ২ খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপন্সিভ বলে বিবেচিত হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন ২০২৪-এ বলা হয়েছে কথা। মঙ্গলবার প্রকাশিত হয় এই রিপোর্ট। এতে উল্লেখ করা হয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। এর এই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। সেই সঙ্গে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাক স্বাধীনতা, গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। মার্কিন প্রতিবেদনে আরো বলা হয় মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে। ডিজিএফআই এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে দাবি হাসনাত আব্দুল্লাহর। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা দেখেছি গুম, খুন, হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে। ৫ই আগস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্রুকরেটদের নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনি দেখবেন ডিজিএফআই এর কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সঙ্গে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত ব্যস্ত থাকে। ডিজিএফআই কে সংস্কারের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসাবে গড়ে তুলতে হবে। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি। আপনারা একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।